সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারের বাকি আর 2 দিন, ঢাকায় বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমিরের গণসংযোগ। চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি, কর্তৃপক্ষের দাবি ধর্মঘটের অস্তিত্ব নেই, কাজ হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে পড়ে শ্রমিক নিহত, আহত আরও 10 জন। রাজধানী ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার দুপুরে ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বর থেকে গণসংযোগ শুরু করেছেন তিনি। এ সময় তারেক রহমান রাজধানীতে 40টি খেলার মাঠ করা সহ নানা প্রতিশ্রুতি দেন। এরপর ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে গণসংযোগ করেন বিএনপি চেয়ারম্যান। এছাড়াও আজ ঢাকা 15 আসনে মিরপুর 10 গোল চত্বর সংলগ্ন সেনপাড় আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা 13 আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা 11 আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। বাকি রাস্তা ছেড়ে দেন, গাড়ি যেতে দেন। মঞ্চে কেউ থাকে না, দয়া করে মঞ্চে দায়িত্বপ্রাপ্ত না কেউ থাকে না। এখানে দাঁড়াও, এই মঞ্চের কাছে দাঁড়াও। আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনা। জায়গা তো নাই, আমাদের যেরকম সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়া, ঘরে ঘরে চিকিৎসা সুবিধা, বিশেষ করে মা বোনদের জন্য চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে, হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে। অনেক মজলুম 2024 সালের 5 আগস্টের পর জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। রবিবার রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, একটি দল ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার কথা বলছে, অথচ ওই দল 59 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার সকালে বাড্ডায় তার নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এতে জামায়াত ইসলামের আমির সহ 11 দলীয় জোটের নেতারা অংশ নেন। এ সময় 11 দলীয় জোটের নেতারা বলেন, 12 ফেব্রুয়ারি মানুষ নতুন বাংলাদেশ গড়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির বলেন, দেশের মানুষ চাঁদাবাজ ও জুলুমবাজদের হাত থেকে মুক্তি চায়। জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম, যেখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। দুর্নীতি নির্মূলের কথা বলে যারা ভোটের প্রচার চালাচ্ছেন, তারা ঋণ খেলাপিদের প্রশ্রয় দিচ্ছেন বলে দাবি করেন এই নেতা। একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। ভালো কথা, চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন।
এগুলা শুনলে পেশায়ও হাসবে। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। ক্ষমতায় গেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াতের আমির। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের জন্য সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে ঠাকুরগাঁও 1 আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিম বাবুরহাট এলাকায় এক পথসভায় তিনি আরও বলেন, দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের নাগরিক। এখানে প্রত্যেকেরই অধিকার সমান। ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্যই জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে এক পথসভায় তিনি কথা জানান। ব্রাহ্মণবাড়িয়া 6 এমপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জুনায়েদ সাকি। বিভিন্ন পথসভায় জুনায়েদ সাকি বলেন, জনগণ যদি রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয় তাহলে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে। তিনি সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। তিনি জানান, উত্তরের দুর্গম চরাঞ্চলগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার দুপুরে রংপুর বিভাগীয় সদর দপ্তরে উত্তরের 8 জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। সীমান্ত এলাকায় পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। সারা দেশে নির্বাচনী প্রচারণা থাকলেও ভোটের আমেজ নেই বরগুনার মাঝের চরে। প্রায় 3000 মানুষের বসবাস থাকলেও সেখানে নেই কোনো প্রার্থীর গণসংযোগ। স্থানীয়রা জানান, অতীতের সংসদ নির্বাচনেও কোনো প্রার্থীর দেখা পাননি তারা। বরগুনার বিষখালী নদীর বুকে জেগে ওঠা এই মাঝের চর। নদী ভাঙনে সব হারিয়ে বহু আগে থেকেই চরে ঠাঁই নেয় অনেকে। ভোটারও হয়েছেন বাসিন্দারা। বরগুনার 2টি আসনের নির্বাচনী প্রচারণা চলছে, কিন্তু নির্বাচনের আমেজ নেই এই চরের মানুষের মাঝে। এলাকাটি বরগুনা সদর উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ও পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের অন্তর্ভুক্ত। বিচ্ছিন্ন হওয়ায় ইউনিয়ন পরিষদের সেবা থেকেও বঞ্চিত চরের মানুষ। নেই স্থায়ী বেড়িবাঁধ, হাই স্কুল, রাস্তাঘাট ও চিকিৎসার ব্যবস্থা। এজন্য মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে কোথায় নেমো, কি করবো, এটা করার কিছু নাই। একটা সাইকেল সেন্টার দিয়েছে, হ্যাঁ ফাটল। মাদ্রাসা প্রায় 400-450 ভোটার আছে, তা ভোটারের কাছে তারা কোনো সময় আসে না। ওই একজন পাড়াই দেবে, যাও হাগো বলাই লইও, এই আমরা যাইয়া ভোটটা দিয়ে, নাহলে তো আমরা জানি নেই। ডাক্তার নাই, কিছু নাই, আমাদের রোহিঙ্গের মতন আমরা বাস করি। আর মেম্বার চেয়ারম্যান তো হ্যাঁ দেখবেন না, অবশ্য এখানকার বাসিন্দাদের ধরা মাছ ও উৎপাদিত সবজি জেলার চাহিদা মেটাচ্ছে। চরবাসীর নাগরিক সমস্যা সমাধানের দাবি সচেতন মহলের। দুটো উপজেলার কয়েক হাজার মানুষ সেখানে বসবাস করছে, মৌলিক অধিকার তারা বঞ্চিত হচ্ছে, একই সাথে ভোটের অধিকার থেকেও তারা বঞ্চিত হতে যাচ্ছে এবং জনপ্রতিনিধিরা যারা তাদের সেবা করবে, তাদের সুখ দুঃখের কথা শুনবে, তারা কেউই তাদের কাছে যাচ্ছে না। আসলে তারা দেশের নাগরিক, তারা জনগণ, তাদের কাছে যাওয়া উচিত এবং তাদের কাছে ভোট প্রার্থনা করা প্রার্থীদের উচিত
এবং সাথে সাথে তাদের কাছে যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট তাদের একটা কমিটমেন্ট থাকা উচিত যে তারা নির্বাচিত হলে অন্তত সেই আইসোলেটেড এরিয়ার জন্য যাতে সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। বরগুনা 1 আসনে 4 জন এবং বরগুনা 2 আসনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের কেউই খোঁজ নেননি চরবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। পোস্টাল ব্যালটে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন দেশের মানুষ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,000-এরও বেশি নাগরিক। এর মধ্যে প্রবাসীর সংখ্যা প্রায় 7,67,000। বাকিরা ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও কারাবন্দী। পোস্টাল ভোট নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বেশ আলোচনায় পোস্টাল ভোট। এটি এমন এক পদ্ধতি যেখানে ভোটার সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত না হয়ে ডাকযোগে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পোস্টাল ভোট এসেছে সৌদি আরব থেকে, যা প্রায় 2 লাখ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গত বছরের 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য ভোটারদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হয়। 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর প্রবাসীদের জন্য আর 21 জানুয়ারি প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দেশের ভেতরে অ্যাপে নিবন্ধিত ভোটারদের কাছে ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠায় ইসি, যেখানে নিবন্ধিত সব দল স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ও না ভোটের চিহ্ন সহ 119টি প্রতীক স্থান পায়। পোস্টাল ব্যালটে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করে ভোটাররা নিজ নিজ আসনে প্রার্থীদের নাম জেনে ভোট দিতে পারেন। প্রবাসীরা প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে ব্যালট পেলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রার্থী চূড়ান্ত হওয়ার পর। কথা ছিল 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরে আমরা প্রার্থী প্রতীকের যে সংখ্যা সম্পর্ক সেটা অ্যাপে দেখাই দিব। সো আমরা 21-এর জায়গায় 22-এ দেখাতে পেরেছি 22 তারিখ থেকে। সো আগের থেকেই প্রসেসটা ছিল নির্ধারিত প্রসেস যে উনি অ্যাপে ওনার প্রার্থী প্রতীকটা দেখবেন, দেখে এই ব্যালট পেপার সেখানে টিক বা ক্রস দিবেন। পছন্দের প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়া শেষ করে ব্যালট খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা পোস্ট বক্সে জমা দেন ভোটাররা। বিদেশ থেকে ব্যালট দেশে পৌঁছতে 20 দিনের মতো সময় লাগে। আধুনিক প্রযুক্তির এই ব্যালটে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকায় কোন ব্যালট কোথায় আছে সেটি ভোটার যেমন জানতে পারেন, তেমনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসও জানতে পারে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট গণনা হলেও পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রে যাবে না। গণনা হবে 300 আসনে নিযুক্ত 69 জন রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে। ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ নাই, কারণ ভোট কেন্দ্রে বাংলাদেশে এতগুলো ভোট কেন্দ্রে এটা আবার যে আমাদের তো এটা তো অনলাইন সিস্টেম তখন দিতে হবে ভোট কেন্দ্রে। সো এটা ফিজিবল ছিল না, দ্যাট ইজ ওয়াই কমিশন এটাকে সেন্ট্রালি নিয়ে আসছে। গণনার সময় ওখানে কিন্তু প্রার্থীর প্রতিনিধি, রাজনৈতিক দলের এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক সবাই থাকবেন। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছলে তা বাতিল বলে গণ্য হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি, ফলে অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতারা। শনিবার সংবাদ সম্মেলনে তারা জানান এবার বহির্নোঙরের কার্যক্রম বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করেছিল, কিন্তু দাবি বাস্তবায়ন উদ্যোগ না নেওয়ায় আবারও অনির্দিষ্টকাল কাজ বন্ধ রাখার ঘোষণা দেন তারা। চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রুনা আনসারি। যাচ্ছি তার কাছে সবশেষ তথ্য জানতে। রুনা, 2 পক্ষ তো 2 ধরনের বক্তব্য দিচ্ছেন। কর্তৃপক্ষ বলছেন যে ধর্মঘটের কোনো অস্তিত্বই নেই। আসলে কি অবস্থা সেটি আমাদেরকে বিস্তারিত জানাবেন। কর্তৃপক্ষের নতুন কোনো উদ্যোগ কি রয়েছে এই সমস্যার সমাধানে? জোলা, আপনি যেমনটা বলছিলেন, দুপুরবেলা বন্দর চেয়ারম্যান যেটি বলেছেন, এখানে বন্দরের ভেতরের কোনো ধরনের
ধর্মঘটের অস্তিত্ব নেই, কিন্তু আমরা যেটি দেখছি সেটি হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এবং সে বিষয়ে বিকেলে কিন্তু আরেকটি ভিডিও বার্তা আমাদেরকে পাঠিয়েছেন যারা আন্দোলনকারী, তাদের সমন্বয়ক যে হুমায়ুন কবির, তিনি বলছেন তারা শেষ পর্যন্ত যতক্ষণ না এই চুক্তির যে আনুষ্ঠানিকতা, চুক্তি পুরোপুরি এটি কোনোভাবে ডিপিওয়ালকে দেওয়া যাবে না, তাদের একটাই দাবি এখন, তারা এটি থেকে কোনোভাবে সরবেন না, এমনটাই আমাদেরকে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন। এবং আপনারা জানেন ঢাকায় নৌ পরিবহন উপদেষ্টা তিনি বলেছেন যেটি তারা হার্ডলাইনে যাবেন। আসলে আমরা যারা সমন্বয়ক রয়েছেন এখানকার আন্দোলনকারী, তারা বলছেন হার্ডলাইনে যদি যায় তারা যেভাবে হোক এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত এটি একদম ডিপিওয়াল থেকে সরে না আসা পর্যন্ত এই চুক্তির বিষয়টি তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটা জানিয়েছে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের সবকিছু স্থগিত রয়েছে। চট্টগ্রাম বন্দরের ভেতরে বহির্নোঙরে 65টি বাল্ক তারা পণ্য খালাসের জন্য অপেক্ষারত রয়েছেন, সেগুলো পণ্য খালাস পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া বন্দরের ভেতরে বন্দরের যে জাহাজ, সেখানে 10টি জাহাজ আছে অপেক্ষামান এবং আরো 2টি জাহাজ বহির্নোঙর আছে, আর 3টি জাহাজ পথে রয়েছে। সব মিলিয়ে 15টি জাহাজ কন্টেনার খালাসের জন্য অপেক্ষারত অবস্থায় রয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে এরই মধ্যে 42,000 কিন্তু পার হয়ে গেছে কন্টেনার এবং ধারণ ক্ষমতার প্রায় কাছাকাছি চলে এসছে। সব মিলিয়ে কিন্তু বন্দরের যে ধর্মঘট চলছে সেটি কিন্তু একদমই পুরো বন্দরকে স্থগিত করে দিয়েছে এবং সবকিছু কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দর ব্যবহারকারীরা যারা, তাদের সাথে কিন্তু বন্দর কর্তৃপক্ষের বিকেলে আমরা দেখেছি একটি তারা বন্দর কর্তৃপক্ষের সাথে তারা কথা বলার জন্য এখানে এসেছিলেন এবং বাস অপারেটর অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন এটি যদি লাগাতার এভাবে চলতে থাকে তাহলে সামনে যে রমজানের পণ্যগুলো কিন্তু খালাস করা সম্ভব হবে না এবং যারা রপ্তানি করছেন গার্মেন্টস পণ্যগুলো সেগুলো যদি রপ্তানি করতে না পারে তাহলে তাদের অর্ডার ক্যান্সেল হবে। এই যে চতুর্মুখী যে একটি সমস্যা, সেই সমস্যাটাকে বের হওয়ার জন্য অনতিবিলম্বে কিন্তু যেভাবে হোক একটি সমাধান আসতে হবে এবং এই বন্দরের যে স্থগিত যে ধর্মঘট সেটি থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। ধর্মঘট যদি কোনোভাবে স্থগিত বা এটা প্রত্যাহার করা না হয় তাহলে বন্দরের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু নিরসন করতে আগামী যে আজকে থেকে নিয়ে 7 দিন চলছে, আগামী এটা 1 মাস পর্যন্ত তাদেরকে টানতে হবে এমনটা জানিয়েছেন। এবং যেহেতু রমজানের পণ্যগুলো, অনেক পণ্য কিন্তু এখনো পর্যন্ত খালাস হয়নি, সেগুলো খালাসের অপেক্ষা রয়েছে। সব মিলিয়ে বন্দরের গত 2 দিন আগে যে ধর্মঘট ছিল তখন কিন্তু বার্থের কাজগুলো কিন্তু চলছিল, কিন্তু আজকে কিন্তু বার্থের কাজও বন্ধ রয়েছে, বাস বন্ধ রয়েছে। সব মিলিয়ে বন্দর পুরোপুরি বন্ধ রয়েছে এবং সন্ধ্যার পরে হয়তো আন্দোলনকারীরা আমাদেরকে নতুন কোনো তাদের কর্মসূচি জানাবেন এমনটা আমরা জেনেছি এবং বন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদের যে কথা সেটিতে তারা অনড় রয়েছে। সব মিলিয়ে বন্দর সম্পূর্ণভাবে কিন্তু বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। ডোলা, রুনা, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে নির্মাণাধীন 4 লেন সেতুর শাটার ভেঙে রাসেল হাওলাদার নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে 10 থেকে 15 জন শ্রমিক সেতুর লোহার শাটারের উপর বসে রড বাঁধের কাজ শুরু করেন। বেলা 10:30টার দিকে হঠাৎ চেইন ছিঁড়ে শ্রমিকদের সহ শাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। 2024 সালের 12 মার্চ এই সেতু নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে অনেকটা ঘাটতি ছিল বলে জানান শ্রমিকরা। লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের 2 দিন পর বাথরুমের সেপটিক ট্যাঙ্ক থেকে 1.5 বছরের শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল 9টার দিকে বাড়িতে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় কানিজ। উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায়বাড়িতে এই ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিনের কন্যা। শনিবার রাত 10টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরিন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহমেদের ঘরের ভেতরে যায়, এরপর আর তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় তোফায়েল আহমেদ, ফিরোজা বেগম ও নিশু আক্তার নামের 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। রবিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্যে মানুষ হত্যার ব্যাপারে জিয়াউলের দক্ষতা আদালতে তুলে ধরে তিনি বলেন, সেনাবাহিনীকে দিয়ে অপরাধমূলক কাজ করিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা হয়েছিল। গত 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জনই শিশু। স্থানীয় সময় শনিবার দেশটির বাদাখশান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য সড়কের ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেন স্থানীয় পুলিশের মুখপাত্র। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই 12 জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনী প্রচারের বাকি আর 2 দিন। ঢাকায় বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমিরের গণসংযোগ। চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। কর্তৃপক্ষের দাবি ধর্মঘটের অস্তিত্ব নেই, কাজ হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর শাটার ভেঙে পড়ে শ্রমিক নিহত, আহত আরও 10 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।